আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কোষের গঠনের উপর তোমাদের আগামীকাল পরীক্ষা। তো কিভাবে কতটুকু পড়বে এইখানে এটা জানা খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা প্রথমতই আগে হচ্ছে পাঠ পরিকল্পনা যাবে। পাঠ পরিকল্পনা যদি যাও তাহলে এখানে তোমরা দেখতে পারবে অনেকগুলো টপিকের নাম আছে। তো এইখান থেকে তোমাদের অ্যানালাইসিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখানে মূলত তোমরা কিভাবে অ্যানালাইসিস করবে, যেমন ধরো এখানে কোষ, কোষের মধ্যে তোমাদের কি কি পড়তে হবে বা কোষের সূক্ষ্ম গঠন এখানে তোমাদের কি কি পড়তে হয়। তো ওইভাবে করে তোমরা হচ্ছে রিকল করার চেষ্টা করবে যে এখানে কি কি আছে, যেমন বা তোমরা যদি একবার পড়ো, যেমন কোষের ক্ষেত্রে প্রথমত হচ্ছে নামকরণ সম্পর্কে আছে। যে নামকরণের মধ্যে আমাদের দুইটা নাম জানতে হয়। একটা নাম হচ্ছে রবার্ট হুক এবং আর একটা হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক। তারপর বইয়ের নাম আছে মাইক্রোগ্রাফিয়া। তো কে হচ্ছে কোষবিদ্যার জনক, তারপর হচ্ছে আধুনিক কোষবিদ্যার জনক কে, এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে পড়তে হয়। কোন বই প্রকাশ পেয়েছে, তারপর সব থেকে বড় কোষ কোনটা, সব থেকে ছোট কোষ কোনটা, এই জিনিসগুলোই দেখবে হচ্ছে এখানে আছে। তারপর মানুষের ক্ষেত্রে সব থেকে বড় কোষ কোনটা, এই জিনিসগুলো এখানে আছে। তো তার মানে হচ্ছে কোষের পাঠ থেকে শুধুমাত্র এই জিনিসগুলো পড়লেই হয়। তাহলে এখান থেকে তাহলে তোমরা কোষ পড়ে ফেললে, তাহলে এইভাবে তোমরা রিকলও করতে পারো যে হ্যাঁ আমি কোষে এইটুকু এইটুকু পড়ছি, এইটুকু এইটুকু দরকার হয়। আচ্ছা, তারপর এরপর কি আছে, কোষের সূক্ষ্ম গঠন। তো কোষের সূক্ষ্ম গঠন থেকে কি কি পড়তে হয়? মূলত প্রথম কোষের সৃষ্টি এখান থেকে কিছু লাগে না। কোষের বৈশিষ্ট্য জাস্ট এমনিতে তোমরা রিডিং দিলে দিতে পারো, বাট খুব বেশি ইম্পর্টেন্ট না, এখান থেকে কখনোই এমসিকিউ আসে না। তারপর এই কোষবিদ্যার এইখান থেকে কোষবিদ্যা এবং কোষতত্ত্ব এই পার্টটা থেকে অনেক সময় প্রশ্ন আসে যে কোষতত্ত্ব কারা প্রদান করেন? থিওডোর স্লেইডেন অ্যান্ড ভার্চু, এই তিনজন হচ্ছে কোষতত্ত্বতে, এবং তারা কি বলছে এই কথাটাও তোমরা একবার জাস্ট রিডিং পড়তে পারো। রিডিং এর জন্য তোমরা হচ্ছে এটা পড়তে পারো। আর মূলত এখান থেকে এমসিকিউ যদি আমরা বলি, এমসিকিউ কোনটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা, যে রবার্ট হুককে কোষবিদ্যার জনক বলা হয় এবং আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে কার্ল পি সনসন। এই এই ২ টা নাম মনে রাখতে হবে, রবার্ট হুক, কার্ল পি সনসন। আরেকটা নাম আমরা কি বলেছিলাম? অ্যান্টনি ভন লিউয়েনহুক, যে হচ্ছে জীবিত কোষ পর্যবেক্ষণ করেন সর্বপ্রথম। এই ৩ টা নাম এখানে মনে রাখতে হয়। তাছাড়া এখানে একটা সংজ্ঞা আছে, লোয়োসিকিভি যে একটা সংজ্ঞা দেয়, সেটাও তোমরা পড়তে পারো। সেটাও তোমরা মনে রাখবে। আর মূলত এখানে এরপরে কোষ সম্পর্কে হচ্ছে কোষের প্রকারভেদগুলো আছে। যেমন ধরো দেহকোষ আর জনন কোষের মধ্যে পার্থক্য কি, কি? যেমন দেহকোষ হচ্ছে কি ডিপ্লয়েড, দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড, যেগুলো হচ্ছে সাধারণত আমাদের কি দেহ গঠন করে। সো দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড। তাহলে সোমাটিক সেলগুলো হচ্ছে সাধারণত ডিপ্লয়েড হয়, তার মানে হচ্ছে এখানে ২ সেট ক্রোমোসোম থাকবে। আর জননকোষ বা গ্যামেট সেলগুলো সাধারণত কি হ্যাপ্লয়েড হয়, তার মানে এখানে ১ সেট ক্রোমোসোম থাকবে। এবং এর উদাহরণটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেমন আ শুক্রাণু আর ডিম্বাণু এই ২ টাই হচ্ছে শুধুমাত্র জননকোষ বা গ্যামেট, বাকি যা আছে সবই কিন্তু দেহকোষ। সো এই উদাহরণগুলো তোমরা পড়বে এবং বৈশিষ্ট্যগুলো পড়বে। তারপর নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষকে কি আদিকেন্দ্রিক এবং তারপর হচ্ছে সুকেন্দ্রিক বা প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক ২ ভাগে ভাগ করা হয়। এটা কিসের ভিত্তিতে ভাগ করা হয়? যে নিউক্লিয়াস সুগঠিত কিনা। সো নিউক্লিয়াস সুগঠিত কিনা এটা তোমরা কিভাবে বুঝবে? যে নিউক্লিয়ার আবরণ আছে কিনা, মেমব্রেন আছে কিনা, নিউক্লিওপ্লাজম আছে কিনা, নিউক্লিওলাস আছে কিনা, এইভাবে তোমরা বুঝবে। তাছাড়াও কি কি পার্থক্য থাকে? রাইবোজোমের পার্থক্য থাকে। যেমন প্রকৃত কোষের রাইবোজোম কি? প্রকৃত কোষের রাইবোজোম হচ্ছে 80 এস, আর আদি কোষের রাইবোজোম হচ্ছে কি 70 এস। সো এই যে পার্থক্যগুলা, এখানে ভিতরে কিছু পড়ার তেমন একটা খুব বেশি একটা দরকার নেই। ভিতরে তেমন একটা পড়ার দরকার নেই, এইখান থেকে তোমরা পার্থক্যটা পড়ে ফেলবে। তো এটা অনেকটা ইম্পর্টেন্ট, এটা তোমরা পড়বা। আচ্ছা, এবং এইখানে খুব সম্ভবত হচ্ছে আদি কোষ আর প্রকৃত কোষের এক্সাম্পল নাই, বাট এক্সাম্পলটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে এক্সাম্পলটা শিখবা তোমরা কোথায়? এক্সাম্পলটা শিখবা হচ্ছে তোমরা এই জায়গাটা থেকে, যে প্রকৃত কোষের এক্সাম্পল দেওয়া আছে এখানে। প্রকৃত কোষ তো আমরা জানি, বাট আদি কোষের এক্সাম্পলটা অনেক বেশি আসে। মনের রাজ্যে সব জীবে আদি কোষ এবং কারা কারা? বা এই যে মাইকোপ্লাজমা, তারপর হচ্ছে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এগুলো সব। সায়ানোব্যাকটেরিয়াটা হলো কি ব্লু গ্রিন অ্যালগি, সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। তো এগুলো হচ্ছে কিন্তু আদিকেন্দ্রিক, আদিকোষী। তো এই যে এই এক্সাম্পলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এক্সাম্পলটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তোমরা এখান থেকে এক্সাম্পলটা মাস্ট বি ভালো মতো পড়বে। এখানে একটা বার তোমরা যুক্ত করে নেবে, যে ১২ নম্বর দিয়ে উদাহরণ, উদাহরণ দিয়ে এখানে তোমরা উদাহরণ লিখে নিবে, এখানে তোমরা বইয়ে উদাহরণটা লিখে নিবে। তাহলে তোমাদের জাস্ট একটা ছক করলেই হয়ে যাবে। সো পড়াটা কিভাবে সিম্পল করতে হবে, খুব বেশি জটিল করার দরকার নেই। তারপর হচ্ছে প্রকৃত কোষের মধ্যে আবার উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ আছে, ওইখানে ভাগ করা যায়। সো এইখানে কিছু জিনিস আমরা আবার এমসিকিউ আকারে ভাগ করতে পারি। এখানে কোনো ছক দেওয়া নাই, বাট এখানে আমি আমি চাচ্ছি তোমরা আগেরটার মতো তোমরা ছক করবে। যেমন উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে তোমরা কিভাবে ছক করবে, যে কি আছে, কি আছে, কি নাই,
উদ্ভিদ কোষে কি আছে যেটা প্রাণী কোষে নাই, প্রাণী কোষে কি আছে যেটা উদ্ভিদ কোষে নাই, এইটা তোমরা করবে। আর এরপরে হচ্ছে যে সঞ্চিত খাদ্য কি, এই যে যেমন আমি যদি দেখিয়ে দেই, সঞ্চিত খাদ্য হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে চর্বি আর গ্লাইকোজেন, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার। এটা খুবই ইম্পর্টেন্ট, সঞ্চিত খাদ্যটা যে কার কোনটা সঞ্চিত খাদ্য। তাছাড়া হচ্ছে সেন্ট্রোসোমের যে বিষয়টা, সাধারণত উদ্ভিদ কোষে সেন্ট্রোসোম থাকে না, বা প্রাণী কোষের থেকে সেন্ট্রোসোম থাকে। আবার উদ্ভিদ কোষের ক্ষেত্রে হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে, বাট প্রাণী কোষের ক্ষেত্রে হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে না। এই যে কি থাকে কি থাকে না সঞ্চিত খাদ্য, এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। তারপর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে না। ওকে, সো এই জিনিসগুলো তোমরা দেখবে। আহ, ভিতরে সাইটোপ্লাজম, অঙ্গাণু, কোষ প্রাচীর, তারপর নিউক্লিয়াস কোথায় থাকে, একটা সেন্টারে থাকে, একটা পেরিফেরালে থাকে, এরকম এই জিনিসগুলো তোমরা পড়বে। তো এখানে দেখো এইগুলো পড়ার পর তেমন কোনো পড়া নাই। এরপর হচ্ছে শুধুমাত্র যে কোষের আয়তনের এই পার্টটা থেকে এমসিকিউ তোমরা পড়বে, যে মানবদের ক্ষুদ্রতম কোষ হলো অনুচক্রিকা, আর মানবদের সব থেকে বৃহত্তম কোষ কোনটা, মোটর নিউরন। এই যে সব থেকে লম্বা কোষ আর কি, বড় না, সবচেয়ে লম্বা কোষ হলো মোটর নিউরন। আর যদি বলা হয় যে সবচেয়ে বড় কোষ কোনটা, সবচেয়ে বড় সবচেয়ে বড় কোষ হলো ডিম্বাণু। সিঙ্গেল সেলের মধ্যে সবচেয়ে বড় কোষ হচ্ছে ডিম্বাণু। সো এই তিনটা এমসিকিউ কিন্তু একসাথে মনে রাখবে। এটা মনে হয় অন্য কোনো রাইটারের বইতে আছে, এখানে দেওয়া নেই, বাট অন্য কোনো রাইটারের বইতে তোমরা পাবে। সো এই ইনফরমেশনটা তোমরা এখানে অ্যাড করে নিবে। এই তো, তারপর হচ্ছে এখানে তোমরা আর কি পড়বে, আর জাস্ট হচ্ছে এই এই পার্টটা তোমরা পড়বে। এইখানে তোমাদের মূলত সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সঞ্চিত পদার্থ কি কি, নিঃসৃত পদার্থ কি কি, এটাও দরকার। এটা তোমরা মনে রাখবে কিভাবে, হাইপেন দিয়ে, হাইপেন অর্থাৎ হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। আর সঞ্চিত পদার্থ কি, খাবারের যে তিনটা পুষ্টি উপাদান আছে সেটা, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এগুলাই। আর এখানে মূলত তোমাদের লাগে কি, যে ঝিল্লিবিহীন কি কি অঙ্গাণু আছে। এটা অনেক এমসিকিউ অনেক বেশি ইম্পর্টেন্ট এখান থেকে, ঝিল্লিবিহীন কি কি আছে। তো মূলত ঝিল্লিবদ্ধগুলো তো আমরা স্বাভাবিকভাবে নাম জানি, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোসোম, এন্ডোজোম, রেটিকুলাম, প্লাস্টিড। তো এগুলো সবই কিন্তু ঝিল্লিযুক্ত, ঝিল্লিযুক্তগুলো আমরা সবগুলোই নাম জানি। আর এদের মধ্যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি, রাইবোসোম আর হচ্ছে সেন্ট্রিওলটা, রাইবোসোম সেন্ট্রিওলটা, এই দুটো অনেক বেশি ইম্পর্টেন্ট। রাইবোসোম অ্যান্ড সেন্ট্রিওল বা সেন্ট্রোসোম যেটাই আমরা বলি। আর হচ্ছে ফিলামেন্ট, এই তিনটাই তো হচ্ছে ফিলামেন্ট বা কোষীয় কঙ্কাল। কঙ্কালে তো আর সাধারণত আবরণ থাকবে না, ঝিল্লি থাকবে না। সো এটা তোমরা ছন্দ দেওয়ার দরকার নেই, জাস্ট তিনটা নাম তো এমনি মনে রাখতে পারবে আশা করি। আচ্ছা, আর হচ্ছে বর্জ্য পদার্থগুলো জাস্ট একবার রিডিং দিয়ে দেখে নিবে যে কি কি বর্জ্য পদার্থ থাকে। তো দেখো এই পার্টের মধ্যে কিন্তু সাধারণত তাহলে আমরা যে জিনিসগুলো পড়লাম, তারপর হচ্ছে আবার যে একবার রিভিউ দিবে যে কোষের মধ্যে আমরা কি কি পড়েছি, কোষের সূক্ষ্ম গঠনে কি কি পড়েছি। তারপর পার্ট 3 থেকে শুরু হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের মধ্যে সাধারণত কোষ প্রাচীরের গঠনটা পড়তে হবে, যে কি কি থাকে, সেলুলোজ সব থেকে বেশি থাকে। তারপর তাছাড়া আর কি কি থাকে, এই জিনিসগুলো তোমরা পড়ে নেবে, যে কোষ প্রাচীরের গাঠনিক উপাদান হচ্ছে সেলুলোজ। আর যদি বলা সূক্ষ্মতম গাঠনিক উপাদান কি, সেটা হবে ক্রিস্টালাইন মাইসেল, এরকম। কোষ ঝিল্লি কিভাবে গঠিত হয়, লিপোপ্রোটিন বাইলেয়ার দিয়ে গঠিত হয়, লিপিড আর প্রোটিন দিয়ে গঠিত হয়, মানে মূলত হচ্ছে লিপোপ্রোটিন দিয়ে গঠিত হয়। আচ্ছা, তারপর সাইটোপ্লাজমের মধ্যে কি পড়তে হয়, সাইটোপ্লাজম অঙ্গাণু কাজগুলো আছে এগুলো দিয়ে পড়তে হয়। রাইবোজোমের ক্ষেত্রে কি, যে প্রোটিন ফ্যাক্টরি, এটাকে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। ওর কি কি গঠন আছে, তাছাড়া কাজের মধ্যে তেমন তো কাজ নেই, প্রোটিন তৈরি করে এটাই মূল কাজ। গলগি, লাইসোসোম, এগুলোর প্রত্যেকটা থেকে হচ্ছে এদের পদবিগুলো পড়তে হয়, পদবি। এদের অপর নাম কি, যেমন গলগি বডির অপর নাম কি, গলগি বডির অপর নামগুলো হচ্ছে, যেমন কোষের ট্রাফিক পুলিশ বলা হয় একে। তারপর হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। আবার লাইসোসোমকে কি বলে, আত্মঘাতী থলিকা বলা হয়, ফ্যাগোসাইটোসিস করে। এই যে একদম জিস্ট যে জিনিসগুলো আছে, এগুলো কিন্তু বারবার পরীক্ষায় এসে থাকে। তো এগুলো মাস্ট বি পড়তে হবে, তার সাথে এগুলো ফার্স্টে পড়ার পর তারপর তোমরা অন্য জিনিসগুলো পড়বে। তারপর অ্যান্ড্রোজেন রেটিকুলাম কি করে, দুইটা পার্ট আছে, মসৃণ পার্ট আর একটা হচ্ছে অমসৃণ। তো অমসৃণ যেটা, সেখানে প্রোটিন থাকে, তার মানে প্রোটিন সংশ্লেষণ করে। আর যেটা মসৃণ, মসৃণ যেটা, সেটা কিন্তু হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে না, লিপিড, লিপিড আর হরমোন সংশ্লেষণ করে। তারপর হচ্ছে অ্যান্ড্রোজেন রেটিকুলাম হচ্ছে বাহক হিসেবেও কাজ করে। এই জিনিসগুলো হচ্ছে তোমাদের পড়তে হবে। মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস বলে। তাছাড়া হচ্ছে এখানে কি, এখানে একটা জিনিস কনফিউশন কাজ করে, যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোথায় হয়, আর একটা হচ্ছে শুধু ফসফোরাইলেশন বা হচ্ছে ফটোফসফোরাইলেশন। তো ফটোফসফোরাইলেশন মানে কি, আলোর সাহায্যে যে ফসফেটে যুক্ত হওয়া, সেটাকে বলে ফটোফসফোরাইলেশন। তাহলে এটা কি, সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ কোথায় হয়, প্লাস্টিডে বা ক্লোরোপ্লাস্টে হয়। আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন যেটা, তার মানে হচ্ছে এখানে জারিত হওয়া। তো জারিত হওয়া মানে ওইখানে অক্সিজেন লাগে কোনো কিছু জারিত হতে। আর অক্সিজেন কোথায় কাজ করে, মাইটোকন্ড্রিয়াতে শক্তি তৈরি করার জন্য। সো এটা হবে মাইটোকন্ড্রিয়াতে। এই কিছু কিছু জিনিস যেগুলো হচ্ছে কনফিউশন লাগে, এটা আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিলাম। এই জিনিসগুলো হচ্ছে তোমরা একটু খেয়াল রাখবা। তারপর হচ্ছে যেমন প্লাস্টিড হচ্ছে কি, প্লাস্টিডকে বলা হয় কোষের রান্নাঘর বলা হয়। তারপর হচ্ছে শক্তি রূপান্তরের অঙ্গাণু বলা হয়। মাইটোকন্ড্রিয়া হচ্ছে শক্তি পাওয়ার হাউস।
আর প্লাস্টিড হচ্ছে শক্তি রূপান্তরের অঙ্গাণু। সো টার্মগুলো কিন্তু দেখো শক্তি আছে কথার মধ্যে কিন্তু দুইটার মধ্যে শক্তি আছে, একটা হচ্ছে রূপান্তর করে আর একটা হচ্ছে জাস্ট পাওয়ার হাউস, শক্তি ঘর। সো এইভাবে কিন্তু পার্থক্যগুলো খেয়াল করতে হয়। পরীক্ষার মধ্যে কিন্তু তোমরা এই ভুলগুলোই করো, খেয়াল করো না, এবং আহ, পারা জিনিসও তোমরা ভুল করে আসো। আচ্ছা, তারপর এখানে আর কি কি আছে, যেমন হচ্ছে ধরো আহ নিউক্লিয়াস থেকে কি কি বলবা, নিউক্লিয়াস ক্রোমোজোম থেকে আমরা তাহলে ওই পার্টে একটু যাই। তা আমরা ওভারঅল গ্রসলি হচ্ছে এখানে কাজগুলো হচ্ছে একবার বলে ফেললাম। এখানে মূলত কোষ প্রাচীর, কোষ ঝিল্লির গঠনগুলো তোমরা পড়বা, তাছাড়া হচ্ছে কাজগুলো পড়বা, কোষ ঝিল্লির কাজ কি এগুলো পড়বা, তারপর হচ্ছে কি কি অবস্থা আছে এগুলো জাস্ট রিডিং দিবা, জাস্ট রিডিং। আর এইটা হচ্ছে এমনিতে একবার পড়ে নিবে তোমরা। তারপর হচ্ছে সাইটোপ্লাজমের ক্ষেত্রে হচ্ছে এখানে তোমরা সাইটোপ্লাজমের এই ভূমিকা টুমিকা যা আছে সবই একবার করে রিডিং দিবা, গঠনে কি কি আছে না আছে। তবে এইখানে মূলত একটা এমসিকিউ আছে যেটা এখানে দাগানো হয় না, সেটা যেটা এই যে টনোপ্লাস্টের কথা। সাইটোপ্লাজমের ভিতরে একটা কোষ গহ্বর থাকে, কোষ গহ্বরের যে আবরণ সেটা নাম হচ্ছে টনোপ্লাস্ট। তো এটা তোমরা পড়বা। আর হচ্ছে উম এখানে আর তেমন কিছু এখানে আর একটা এমসিকিউ আছে, এটা কোষের অম্লতা ক্ষারত্ব নিয়ন্ত্রণ করা। যদি বলে কোষের পিএইচ নিয়ন্ত্রণ করা, যদি বলে কোষের পিএইচ নিয়ন্ত্রণ করা, তাহলে আমরা বলবো হচ্ছে কোষ গহ্বর। আর যদি বলে অম্লতা ক্ষারত্ব নিয়ন্ত্রণ করা, তাহলে আমরা বলবো সাইটোপ্লাজম, যদি অপশনে দুইটাই থাকে। ওকে, তারপর এইটাও তোমরা একটু পড়ে নিবে, এই জিনিসগুলো তোমরা একটু দেখবে কি কম্পোনেন্ট আছে, বিশেষ করে পানির পরিমাণগুলো তোমরা পড়বে। এইখানে অনেক কিছু দাগানো আছে, বাট এতগুলো দাগানো জিনিস অ্যাকচুয়ালি লাগে না। তোমাদের মূলত যেটা দরকার হয় সেটা আমি বলে দিছি। তাছাড়াও তোমরা যে পলিরাইবোসোম কি জিনিস এগুলো তোমরা এমনিতেই দেখবে, টার্মগুলো সম্পর্কে তোমরা জানবে, কি কি টার্মস এখানে উল্লেখ করা হয়েছে। তাছাড়া 70s রাইবোসোম তো ইসে থাকে, আদি কোষে থাকে, আর 80s রাইবোসোম প্রকৃত কোষে থাকে, এগুলো তো আমরা জানি। আর মূলত হচ্ছে কাজ, এই প্রত্যেকটা অঙ্গাণুর কাজগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আর হচ্ছে কোথায় থাকে, কোথায় বেশি থাকে, কোথায় কম থাকে, এই জিনিসগুলো লাগে। তার মানে হচ্ছে বিস্তৃতি, তো এইখানে বিস্তৃতি নাই, এটা দরকার নাই। গলগি বডির ক্ষেত্রে তোমরা হচ্ছে এখানে কাজটা পড়বে, কাজগুলো দাগানো আছে। লাইসোজোমের ক্ষেত্রে দেখো বিস্তৃতি কথাটা আছে, তো এইখানে তোমাদের এটা জানতে হবে যে প্রায় কোথায় লাইসোজোম অনেক বেশি পরিমাণে থাকে। প্রায় সব কোষে থাকে, এর মধ্যে আবার উল্লেখ করে দিচ্ছে যে বৃক্ককোষ, অন্ত্রের আবরণী কোষে লাইসোজোম থাকে, বা এখানে আরো বেশি থাকে বিশেষ করে। আর আরবিসিতে হচ্ছে লাইসোজোম থাকে না, তো কোথায় থাকে কোথায় থাকে না এইটাকে বিস্তৃতি বলে। বিস্তৃতিগুলা কিছু কিছু অঙ্গাণুর ক্ষেত্রে পড়তে হয়। আর এখানে মূলত তেমন কিছু না, এখানে এনজাইমের নামগুলো পড়বা। হাইল ইউরেনিডেজ না আসলেও, এগুলো এ পর্যন্ত আসে না, বাট সামনে আসতে পারে, তো নামগুলো তোমরা পড়ে রাখবে। আর লাইসোজোম রিলেটেড সবই পড়বে, মূলত কাজে যা যা আছে সবই পড়বে। লাইসোজোমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। লাইসোজোম, গলগি বডি, রাইবোজোম, এগুলো পারলে তোমরা যত পারো, অ্যান্ডোজোম, রেটিকুলাম, এগুলো সব কাজগুলো সবই পড়ার চেষ্টা করবে, কি কি করে না করে। তারপর এনজাইমের আছে, যে অ্যান্ডোজোম রেটিকুলামে হচ্ছে কত 15 ধরনের এনজাইম পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়াতে কত ধরনের এনজাইম পাওয়া যায়, লাইসোজোমে কত ধরনের এনজাইম পাওয়া যায়। লাইসোজোমে লাইসোজোমে মনে হয় খুব সম্ভবত 40 ধরনের এনজাইম পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়াতে খুব সম্ভবত কত 100 ধরনের এনজাইম পাওয়া যায়। তো তোমরা এই এনজাইমগুলোর কথা পড়ে ফেলবে, যে কোথায় কত ধরনের এনজাইম পাওয়া যায়। তারপর এই যে দেখো পদবী, দেখো পদবী থেকে হচ্ছে প্রশ্ন আসছে যে কাকে কি বলা হয়। এই যে এখানে আহ, সংখ্যা থেকে হচ্ছে একবার ডেন্টালে প্রশ্ন আসছে যে কোথাও অনেক বেশি পরিমাণে থাকে, যকৃৎ কোষে। কারণ লিভার হচ্ছে কি একটা বিপাকীয় সেল, বিপাকীয় অঙ্গাণু। সো নর্মালি যদি 300 থেকে 400 থাকে যে কোনো কোষে, লিভার কোষে কিন্তু অনেক বেশি পরিমাণে থাকবে। তারপর হচ্ছে নিজস্ব বৃত্তাকার ডিএনএ আর কার আছে, মাইটোকন্ড্রিয়ার আছে, আর হচ্ছে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টের আছে, ক্লোরোপ্লাস্ট। আর নিউক্লিয়াসের তো অবশ্যই ডিএনএ আছে, কিন্তু নিউক্লিয়াসের ডিএনএ কি বৃত্তাকার? না, নিউক্লিয়াসের ডিএনএ হচ্ছে কিন্তু দ্বিসূত্রকার, বৃত্তাকার ডিএনএ না। তো এই তিনটা অঙ্গাণুর ক্ষেত্রে হচ্ছে ডিএনএ থাকে। আর এখানে কাজগুলো পড়বে। তারপর কার্ডিওলিপিনের কাজটা তোমরা পড়বে, দেখবে কার্ডিওলিপিনের কাজ হচ্ছে, এটা মূলত হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় কার্ডিওলিপিনটা। তারপর প্লাস্টিকের ক্ষেত্রে তোমরা পড়বে যে প্লাস্টিক কার কার থাকে, কার কার থাকে না। এই যে এটা তোমরা পড়বে যে ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাশ্ম, শৈবাল, প্রাণী কোষে প্লাস্টিক নাই, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই বিস্তৃতির পার্টগুলো ইম্পর্টেন্ট, যে কোথায় বেশি থাকে বা কোথায় থাকে না, এগুলো অনেক ইম্পর্টেন্ট। আর প্লাস্টিকের ক্ষেত্রে এই পার্থক্যগুলো পড়তে হয়, যে লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এর কাজ কি। লিউকোপ্লাস্টের মধ্যে আবার অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট আছে, এদের কাজগুলো পড়বা। আর হচ্ছে আর একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তো এই তিনটার মধ্যে সাধারণত কি লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন। তো বর্ণহীন যেটা, এটা হচ্ছে মূলত খাবার টাবার সঞ্চয় করার মূল কাজ, বর্ণহীন যেটা। তো খাবার কি সঞ্চয় করে, যেমন অ্যামাইলো থেকে তোমরা মনে রাখবে কি অ্যামাইলোজ থেকে আসছে,
অ্যামাইলো কথাটা কোথা থেকে আসছে? অ্যামাইলোজ থেকে আসছে। অ্যামাইলোজ মানে কি? কার্বোহাইড্রেট, শর্করা। তার মানে এটা শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে। ইলায়োপ্লাস্ট মানে হচ্ছে ইলা। ইলা হচ্ছে লিপিডের সাথে সম্পর্কিত। তার মানে এটা তেল আর চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করবে, আর অ্যালিউর হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করবে। ক্রোমোপ্লাস্ট মানে কি? রঙিন। তার মানে হচ্ছে এটা পরাগায়নে সাহায্য করবে। তাহলে এটা রঙিন জায়গাগুলোতে থাকবে, ফুলের পাপড়ি-টাপড়ি এসবে থাকবে। আর ক্লোরোপ্লাস্ট মানে হচ্ছে সবুজ, যে প্লাস্টিড, সবুজ প্লাস্টিড হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তার মানে এটা খাদ্য তৈরি করবে। এটা হচ্ছে মূলত মূল খাদ্য তৈরির জায়গা। তো এখানে তোমরা এই ক্লোরোপ্লাস্টের যা আছে প্লাস্টিড রিলেটেড এভরিথিং তোমরা পড়ে ফেলবে। একবার রিডিং দিবে, আর যেগুলো দাগানো আছে ওগুলো তোমরা হচ্ছে এমসিকিউ হিসাবে পড়ে রাখবে। আর যেভাবে প্রশ্ন আসতে পারে আমি ওই জিনিসগুলো তোমাদের বলে দিচ্ছি। যেমন এই যে একটা হচ্ছে ফটো রেসপিরেশন। ফটো কথাটা যখনই থাকবে, যেমন ফটো ফসফোরাইলেশন, ফটো রেসপিরেশন, এগুলো হইলে হবে প্লাস্টিড। এই যে ফটো ফসফোরাইলেশন, ফটো রেসপিরেশন, এগুলো হচ্ছে প্লাস্টিড। আর যদি থাকে যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, তারপর হচ্ছে শুধু রেসপিরেশন, শুধু শ্বসন, সালোক সংশ্লেষণ, শুধু শ্বসন, এগুলো হবে কোথায়? এগুলো হবে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। এগুলো হবে কোথায়? এগুলো হবে মাইটোকন্ড্রিয়াতে। সো এই জিনিসগুলো তোমরা পড়বা। আর সেন্ট্রিওলের কাজ টাজ যা আছে এগুলো তোমরা পড়ে নিও। কোষীয় কঙ্কাল তেমন ইম্পর্টেন্ট না। লাইক্সোজোম, পারোক্সোজোমের জিনিসগুলো পড়ে নিবে। এই যে দাগানো আছে মূলত কাজগুলা, আর কোথায় কি বেশি পাওয়া যায় না পাওয়া যায় ওগুলো এখানে দাগানো আছে। তাও তোমার যদি বুঝতে সমস্যা আমাদের বলবে, তাছাড়া আমাদের কিন্তু লেকচার রেডি করা আছে। তো আমরা এগুলো আর বড় করতেছি না লেকচারটা, আমরা জাস্ট 20-25 মিনিটের মধ্যে জাস্ট একটা বই দা বুক মার্কিং একটা ওভারঅল রিভিউ ক্লাস নিচ্ছি। আচ্ছা, নিউক্লিয়াসের ক্ষেত্রে এইখানেও তোমাদের পড়তে হবে যে কোথায় নিউক্লিয়াস থাকে বা থাকে না। যেমন হচ্ছে কোথায় কোথায় থাকে না, যেমন আরবিসিতে থাকে না মানুষের। তারপর উদ্ভিদের হচ্ছে সিভ কোষে থাকে না, সিভ কোষে থাকে না। ওকে, তো এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে। আরবিসি বলতে কি? পরিণত আরবিসিতে থাকে না, অপরিণত আরবিসিতে কিন্তু থাকে। সো তোমাদের যদি প্রশ্ন একটু কঠিন করে তাহলে বলে দিবে নিচের কোনটিতে আরবিসি থাকে না। চারটা অপশন দিল, তো একটা দিল অপরিণত আরবিসি, একটা দিল সিভ কোষ, আর বাকি যেগুলোতে দিল সেগুলোতে ধরো আরবিসি আছে। যেমন ধরো কি করে দিল, ধরো হৃদপেশি, আরটা দিল হলো আমাদের স্কেলিটাল মাসেল। ওকে, স্কেলিটাল মাসেল। তার মানে এখানে তোমাদের মনে হবে কি যে অপরিণত আরবিসি আর সিভ কোষে তো হচ্ছে নিউক্লিয়াস থাকে না। মানে তোমরা জানো কি আরবিসি আর সিভ কোষে হচ্ছে নিউক্লিয়াস থাকে না, বাট এখানে কিন্তু অপরিণত বলে দিছে। তো অপরিণত আরবিসি কিন্তু নিউক্লিয়াস থাকে। তার মানে 1, 2, 3 তিনটাই কারে, শুধুমাত্র সিভ কোষে নিউক্লিয়াস থাকে না। তো পরীক্ষায় কিন্তু এইভাবে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দেয়, আর আমরা হচ্ছে ওটা বুঝতে পারি না, এবং আমরা মনে করি কি সবই তো সঠিক লাগে বা দুইটাই তো সঠিক মনে হয়, এরকম মনে হয়। বাট অ্যাকচুয়ালি কিন্তু দুইটা সঠিক না, এখানে কিন্তু একটা উত্তরই সঠিক, দুইটা উত্তর সঠিক না। তো এখানে আগে অপরিণত আরবিসি কথাটা মেনশন করছে আরবিসির আগে। ওকে, সো এইভাবে হচ্ছে তোমরা খেয়াল করবে, এই জিনিসগুলো তোমরা খেয়াল করবে, এই ট্রিক্স গুলা, তাহলে আশা করি তোমাদের ভুল হবে না। তারপর এখানে আর কি কি আছে, যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট বহু নিউক্লিয়াস বিশিষ্ট এটাকে কি বলে? সিনোসাইট বলে। আবার বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী যে কোষ সেটাকে আবার কি বলে? তো এগুলো তোমার মনে রাখবে। তারপর এই এক্সাম্পল গুলো তোমাদের মাস্ট বি পড়তে হবে। ভাউচেরিয়া, বট্রিটিয়াম আর হচ্ছে স্ফেরোপ্লিয়া, এই তিনটার নাম অবশ্যই তোমার মনে রাখবে। সিনোসাইট, তারপর কোথায় কি থাকে থাকে না, এইখানে অনেক ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, এরপর রাসায়নিক গঠনের ক্ষেত্রে হচ্ছে নিউক্লিয়াসের কাজগুলো পড়বে। মূলত নিউক্লিয়াসের কাজ হচ্ছে আহ, কোষের সব ধরনের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করা। এখন কোষের সব ধরনের জৈবিক কাজ নিয়ন্ত্রণ, এই কথাটা তুমি আবার সাইটোপ্লাজমের কাজের মতো মোটামুটি পাবা। যে সাইটোপ্লাজম হচ্ছে কি, ওইখানে বলছে যে যে কোষের সকল জৈবিক বিভাগীয় কাজ নিয়ন্ত্রণ করা, মানে বিভাগীয় কাজগুলো নিয়ন্ত্রণ করে কোষে। সো একটু ডিফারেন্স আছে। সো একটু ডিফারেন্স আছে, তো এই ডিফারেন্সটা একটু বুঝতে হবে। আমরা একটু যাই তাহলে সাইটোপ্লাজমে দেখি, যে মোটামুটি সিমিলার টাইপের কথা তো সাইটোপ্লাজম বলছে। এই যে কতিপয় জৈবিক কাজ করা, তারপর হচ্ছে বিভিন্ন বিপাকীয় কাজগুলা করা, তারপর হচ্ছে পরিবেশ, আর অনেকগুলা টার্ম বলছে। তো এইখানেও জৈবিক কথাটা আছে, এইখানেও জৈবিক কথাটা আছে। আবার আমরা দেখলাম যে নিউক্লিয়াস, সেইখানে হচ্ছে জৈবিক টার্ম কথাটা আসছে। এই যে বিভিন্ন ধরনের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করা। তো আমরা মূলত জৈবিক কাজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা কোনটা দিব? আমরা নিউক্লিয়াসটাতে কি দিব, কারণ এই জন্য হচ্ছে এটাকে কোষের মস্তিষ্ক বলা হয়, কোষের প্রাণ বা প্রাণকেন্দ্র বলা হয়। আর সাইটোপ্লাজমের ক্ষেত্রে আমরা দিব যে এখানে সকল ধরনের বিপাকীয় কার্যাবলী হয়। এরপর এরপর তোমরা এইখানে নিউক্লিওপ্লাজমের কাজগুলো পড়তে পারো। নিউক্লিওলাসের কাজ, নিউক্লিওলাসের মূল কাজ কি? নিউক্লিওলাসের মূল কাজ হচ্ছে এখানে প্রোটিন সংশ্লেষণ হয়। এটা হচ্ছে তোমরা একটু পড়বে নিউক্লিওলাসের কাজগুলো, যদি এখানে দাগানো হয়নি তেমন ভাবে, কারণ পরীক্ষার আগে আসেনি।
আরএনএ তৈরি করা, প্রোটিন তৈরি করা। কারণ নিউক্লিয়াস গঠিত হয় 50% আরএনএ আর 50% প্রোটিন দিয়ে, আর নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে, এগুলো তোমরা পড়ে নেবে। আর নিউক্লিয়ার রেটিকুলামের এটা তো অনেক ইম্পর্টেন্ট, বংশগতি বৈশিষ্ট্য ধারক ও বাহক হিসেবে কাজ করে, এমসিকিউশন অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর এখানে আর কি কি তোমরা পড়তে পারো, তেমন কিছু নেই। এরপর ডিরেক্টলি আমরা ক্রোমোজোমে চলে আসবা। ক্রোমোজোমে আসার পর এই ছকটা কিন্তু হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট, মেডিকেল অ্যাডমিশনের জন্য মোটামুটি লেভেলের ইম্পর্টেন্ট, খুব বেশি প্রতি বছর আসে এমন না। তাও তোমরা এখানে ইম্পর্টেন্ট কিছু জিনিস, যেমন ধরো ধান, গম, ভুট্টা, এগুলো অনেক ইম্পর্টেন্ট হয় নর্মালি। তারপর হচ্ছে আলু, টমেটো তোমরা পড়বা। তারপর হচ্ছে পাটেরটা অনেক ইম্পর্টেন্ট, পাটেরটা পড়বা। ধান, গম, ধান আর গম দেখবো দুইটা কিন্তু উল্টা, একটা 24, একটা 42, পাটেরটা হচ্ছে 14। এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা একটু পড়বা। মানুষেরটা থেকেই বেশি আসছে মূলত। মানুষের ক্ষেত্রে কিভাবে আসে বলতে পারে যে, মানুষের ক্ষেত্রে অটো অটো ক্রোমোজোম কয়টা, অটোজোমাল মানে হচ্ছে অটোজোমাল ক্রোমোজোম কয়টা। তো অটোজোমাল ক্রোমোজোম বা অটোজোম হচ্ছে কয়টা, 44টা। বা হচ্ছে তোমার বলতে পারে যে কয় জোড়া, তাহলে হচ্ছে কত, 22 জোড়া। সো এইভাবে কিন্তু মানে প্রশ্নে থাকতে পারে যে কত জোড়া, কত জোড়া দিয়ে তারপর ধরো তোমার নিচে অপশনে দিল, অপশন কতে দিল 22, খতে দিল 23, গতে দিল হচ্ছে 44, ঘতে দিল হচ্ছে 46। তো অটোজোম হচ্ছে, তুমি বুঝলে যে হ্যাঁ অটোজোম বলছে তার মানে 44টা অটোজোম আছে, কিন্তু আসলে কিন্তু প্রশ্ন বলেছে কত জোড়া, তাই না, বলতে পারে কত জোড়া, তার মানে কি 22 জোড়া। সো এইভাবে কিন্তু প্রশ্নগুলো অনেক ট্রিকি হতে পারে। তো প্রশ্ন একদম আগা মাথা খেয়াল করতে হবে, ঠান্ডা মাথায় একদম পরীক্ষা দিতে হবে, সবকিছু খেয়াল করে তোমরা দিবে। যদি আমি প্রশ্ন করতাম তাহলে আমি এইভাবে একটু ট্রিক্স করার চেষ্টা করতাম। আগে এরকম করতো, এখন হয়তো বা এত ট্রিকি প্রশ্ন করা হয় না, দেখা যায় বেশিরভাগ সময় বইয়ের একদম হুবহু অনুশীলনী প্রশ্ন তুলে দেয় স্যাররা। আচ্ছা, তো এইখানে তোমরা এই জিনিসগুলো একটু পড়বা, সংখ্যা কোথায় বেশি কম ইত্যাদি, এগুলো যে সেমনি তোমরা পড়ে রাখবে, যে সর্বনিম্ন কত হতে পারে, সর্বোচ্চ কত হতে পারে। আমি আর এগুলো বিস্তারিত আলোচনা করলাম না। ক্রোমোজোমের গঠনের ক্ষেত্রে জাস্ট একটা জিনিস মনে রাখবে, এটা হচ্ছে হিস্টোন, হিস্টোন প্রোটিন দিয়ে গঠিত হয়। নন হিস্টোন প্রোটিনও থাকে, নন হিস্টোন প্রোটিনগুলো হচ্ছে মূলত এনজাইম হিসেবে কাজ করে, আর মূলত হচ্ছে হিস্টোন প্রোটিন দিয়ে গঠিত হয়, আর হচ্ছে ডিএনএ দিয়ে গঠিত হয়। এই জন্য এক কথা বলা হয় কি, ক্রোমোজোম হচ্ছে একটা ডিএনএ প্রোটিন যৌগ, ডিএনএ প্রোটিন যৌগ। জাস্ট এক কথা যদি গঠন শেষ করে ফেলি। ওকে, ক্রোমোজোম মূলত ক্রোমাটিন দ্বারা গঠিত হয়। ক্রোমাটিন কি, একটা ডিএনএ প্রোটিন যৌগ। এখানে কি থাকে, ডিএনএ থাকে আর হচ্ছে হিস্টোন প্রোটিন থাকে। হিস্টোন প্রোটিনটা মূলত স্ট্রাকচার দেয়, এই যে হিস্টোন প্রোটিন, এই যে এগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন। আর যে সুতাটা দেখতেছি, সুতাটা হচ্ছে আমাদের ডাবল হেলিক্যাল ডিএনএ। তার মানে আমরা দেখতেছি মূল স্ট্রাকচারটা দিচ্ছে হিস্টোন প্রোটিন। তো এখানে প্রত্যেকটা জিনিস পড়বা, ক্রোমাটিনের, ক্রোমাটিন পুরাটাই পড়বা, ক্রোমাটিডও পড়বা। সেন্ট্রোমিয়ার তো জাস্ট ভাঁজের কথাটা বলা আছে, ভাঁজটাকে সেন্ট্রোমিয়ার বলে। মুখ্য ভাঁজও থাকতে পারে, গৌণ ভাঁজও থাকতে পারে, কোনোটা একাধিক ভাঁজ থাকে। এই যে গৌণ ভাঁজের কথা বলা আছে, আর যেটা গৌণ ভাঁজ থাকে সেটাকে বলা হয় নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চল। কোথায় কোথায় থাকতে পারে, মানুষের ক্ষেত্রে 5 জোড়া আছে, এটা পড়ে নিবে। কখনো আসেনি তার মানে এমন আছে আর আসবে না, আসতেই পারে 13, 14, 15, 21, 22, এগুলো পড়ে নিবে। স্যাট ক্রোমোজোমটা আসে, তুলা, পাট, ছোলা, এদের স্যাট ক্রোমোজোম বলে। মানে এদের ক্ষেত্রে আর কি যেখানে হচ্ছে নিউক্লিওলাসটা যুক্ত থাকে ওইটা, ওই ক্রোমোজোমের ওই অঞ্চলটাকে স্যাট ক্রোমোজোম বলে, ওই ক্রোমোজোমটাকে স্যাট ক্রোমোজোম বলে। নিউক্লিওলাস যদি কোনো ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে, যে নিউক্লিওলাস বহনকারী ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমি একটু দাগিয়ে দিই। বইটা যে দাগাইছে খুব ভালো ওইভাবে দাগানো হয়নি, তা আমি এই জন্য দাগিয়ে দিচ্ছি একটু কিছু জিনিস। আচ্ছা, এরপর হচ্ছে টেলোমিয়ার। টেলোমিয়ার হচ্ছে মূলত মানুষের হচ্ছে এইজিং, মানুষের বয়স বৃদ্ধি পাওয়াটাকে নিয়ন্ত্রণ করে আর কি। টেলোমারেজ যত কম থাকে দৈর্ঘ্যটা, তত হচ্ছে মানুষ তত ইয়াং। টেলোমারেজের দৈর্ঘ্য যত, মানে টেলোমারেজ দৈর্ঘ্য যত কমতে থাকে তত হচ্ছে মানুষ ইয়াং থেকে বয়সের দিকে বয়স্ক হতে থাকে আর কি। জাস্ট এই টার্মটা তোমরা একটু মনে রাখবে। তারপর এখানে ম্যাট্রিক্স পেলিকল এগুলো পড়তে হবে না। এখানে পার্থক্যগুলো তোমরা জাস্ট এমনি বেসিক কনসেপ্ট ক্লিয়ারের জন্য পড়বা। উম, তাছাড়া এখান থেকে এমসিকিউ আসে এরকম না। অধিকাংশ উদ্ভিদে হচ্ছে যে মনোসেন্ট্রিক ক্রোমোজোম দেখা যায়, এটা তোমার মনে রাখবে, মানে হচ্ছে একটা সেন্ট্রোমিয়ার থাকে, বাকিগুলো তেমন ইম্পর্টেন্ট না, কখন আসে নাই। এইটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা জানো মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোট্যালো কোনটা দেখতে কিরকম, ভিএলজেআই। এবং এটা কোন দশা দেখা যায়, এটা হচ্ছে মেটাফেজের মাইটোসিসের অ্যানাফেজ দশা দেখা যায়। এই জিনিসগুলো লাগবে।
তারপর এইখানে দেহ ক্রোমোজোম, অটোজোম, সেক্স ক্রোমোজোমের নাম্বারটা নিয়ে বললাম যে ঝামেলা লাগে, প্যাচ লাগে, 23 জোড়া না 22 জোড়া, 22টা, তারপর হচ্ছে 44টা না 46টা। এই যে ঝামেলাটা যেন না লাগে এটা তোমরা হচ্ছে খেয়াল করে নিবে। আর হচ্ছে মূলত ক্রোমোজোমের গঠন, ক্রোমোজোমের গঠনের মধ্যে আমরা কি পাবো? মূলত যেটা বললাম ডিএনএ, একটা হচ্ছে পাবো হচ্ছে হয়তো ডিএনএ অথবা আরএনএ থাকবে। তো এটাকে আমরা কি বলতেছি? নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি নিউক্লিক অ্যাসিড অথবা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড অথবা রাইবো নিউক্লিক অ্যাসিড। তো ওইটার গঠনের মধ্যে আমরা কি পাই? ডিএনএ গঠনের মধ্যে নিউক্লিক অ্যাসিডের মধ্যে। তো ওইটা আবার আমরা সামনে যাই, যে এখানে আমরা মূলত পাবো হচ্ছে পেন্টোজ সুগার, তারপর হচ্ছে পাই হচ্ছে ফসফেট, আর পাই হচ্ছে কি নাইট্রোজেন বেস। তো এগুলো আমরা পাই। আমি যদি এখানে একটু দেখাই দিই তোমাদেরকে, এগুলো। আচ্ছা, তা আমরা ক্রোমোজোমের গঠন করতেছি। তো মূলত এটা কি একটা ক্রোমোজোম বা ক্রোমাটিন যেটাই বলি আমরা, এটা হচ্ছে মূলত একটা ডিএনএ প্রোটিন যৌগ। তা প্রোটিনটার নাম আমরা বললাম যে হিস্টোন প্রোটিন। নন হিস্টোন প্রোটিনও থাকে যেটা হচ্ছে এনজাইম হিসেবে কাজ করে, আর হিস্টোনটা কি, এটা মূলত হচ্ছে ক্ষার ধর্মী, বেসিক। আচ্ছা, যাই হোক। আর নন হিস্টোন প্রোটিনটা হচ্ছে তাহলে কি অ্যাসিড ধর্মী। আর ডিএনএ গঠনে ডিএনএ অথবা আরএনএ থাকতে পারে ক্রোমোজোমের মধ্যে। মূলত ডিএনএ প্রোটিন যৌগ ডিএনএ দ্বারা গঠিত হয়। আচ্ছা, এখন এইটা কি, এটা হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড। এখন নিউক্লিক অ্যাসিডের গঠনে আমরা তিনটা জিনিস পাই। ডিএনএ হচ্ছে এক ধরনের নিউক্লিক অ্যাসিড, আরএনএ এগুলো কি এক ধরনের নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড গুলো সাধারণত তিনটা জিনিস নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে পেন্টোজ সুগার, আর একটা হচ্ছে নাইট্রোজেন বেস, আর হচ্ছে ফসফেট। পেন্টোজ সুগারটা কি হইতে পারে? হইতে পারে একটা ডিঅক্সি রাইবোজ পেন্টোজ সুগার। ডিঅক্সি রাইবোজ তার মানে হচ্ছে, যদি আমরা এরকম একটা পেন্টোজ সুগার আঁকি, এরকম 1 নাম্বার, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, এইখানে একটা থাকে, এটা হচ্ছে 5 নাম্বার কার্বন। এই যে 2 নাম্বার যে কার্বনটা, এখানে হচ্ছে একটা অক্সিজেন থাকে না, মূলত এখানে কি থাকে, এইচ আকারে থাকে। তো এইচ, এখানে একটা এইচ থাকে, এখানে একটা ওএইচ থাকে। তো এইখানে একটা হচ্ছে অক্সিজেন থাকে না, দুইটাই এইচ থাকে, এই জন্য এটাকে বলে কি ডিঅক্সি রাইবোজ সুগার। আর যদি থাকে তখন এটা আমরা বলি হচ্ছে রাইবোজ সুগার। তো ডিঅক্সি রাইবোজ সুগার মানে এটা ডিএনএ, আর যদি পেন্টোজ সুগার হিসেবে রাইবোজ সুগার থাকে তার মানে এটা হচ্ছে আরএনএ। ওকে, এই একটা পার্থক্য ডিএনএ আর এর মধ্যে। তারপর নাইট্রোজেন বেস হিসেবে কি কি থাকে? পিউরিন আর হচ্ছে পাইরিমিডিন। পিউরিন আর হচ্ছে পাইরিমিডিন। পিউরিন কয়টা? পিউরিন হচ্ছে 2টা, অ্যাডেনিন, গুয়ানিন। আর পাইরিমিডিন কোনটা? পাইরিমিডিন 3টা, সাইটোসিন, থাইমিন আর হচ্ছে ইউরাসিল। এর মধ্যে ডিএনএ তে কি কি থাকতেছে? ডিএনএ তে থাকতেছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আর আরএনএ তে কি কি নাইট্রোজেন বেস থাকবে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিল আর হচ্ছে ইউরাসিল। তার মানে থাইমিন থাকে না আরএনএ তে। আবার ডিএনএ তে হচ্ছে ইউরাসিল থাকে না। তো এইটা আবার একটা এমসিকিউ, মানে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, কোনটা কি থাকে না থাকে না, কোনটার কোন নাইট্রোজেন বেস, আবার কোনটার সাথে কোনটা বন্ড ফর্ম করে। বন্ড ফর্ম করবে কি এটিজিসি, এ ডাবল বন্ড টি, জি ট্রিপল বন্ড সি। তার মানে অ্যাডেনিন থাইমিন 2টা হাইড্রোজেন বন্ড, গুয়ানিন সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ড। বন্ডের নাম কি? হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন কোভালেন্ট বন্ড দিয়ে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। তো এইখানে আর বেশি এমসি করে, মানে তুমি যদি বই রিডিং না পড়ে আমার জাস্ট এই লেকচারটা ফলো করো, তাও তোমাদের পড়া হয়ে গেছে এইখানে। যা ক্রোমোজোম সম্পর্কে আমি যা যা বলছি, এই টোটাল 6টা তোমরা পড়বা। এখানে কাজ টাজ পড়বো। বি ক্রোমোজোমটা একবার রিডিং দিও, পরীক্ষা আসলে আসতেও পারে। এই যে নিউক্লিক অ্যাসিডের গঠন টঠন যা যা বলছি আমি, এর বাইরে আর কিছু নাই। এগুলোই ঘুরে পেঁচে আসছে, এগুলোই পরীক্ষাতে আসবে, পিউরিন, পাইরিমিডিন, ফসফরিক অ্যাসিড। ওকে। আর নিউক্লিওটাইড কি, এটা আমি তোমাদের একটু দেখাই দিই আর একবার, কারণ এগুলো প্যাচ লাগে তো বারবার। এই যে তিনটা, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফেট, এই তিনটা মিলেই হয় একটা নিউক্লিওটাইড। এরকম অনেকগুলো নিউক্লিওটাইড মিলে হয় একটা নিউক্লিক অ্যাসিড। ওকে, তাহলে নিউক্লিক অ্যাসিড কি? নিউক্লিওটাইডের ভান্ডার। আর যদি শুধু পেন্টোজ সুগার আর হচ্ছে নাইট্রোজেন বেস থাকে, তখন সেটাকে আমরা বলতেছি নিউক্লিওসাইড। তার মানে ফসফেট থাকলে, অর্থাৎ যদি এরকম থাকে এএমপি, অ্যাডেনোসিন মনোফসফেট, তার মানে কি একটা ফসফেট যুক্ত হয়েছে, তার মানে এটা নিউক্লিওটাইড। আর যদি বলা হয় অ্যাডেনোসিন, তার মানে এটা হচ্ছে নিউক্লিওটাইড। মানে কি, অ্যাডেনিন পেন্টোজ সুগার, অ্যাডেনিন নাইট্রোজেন বেসের সাথে একটা পেন্টোজ সুগার যুক্ত হয়েছে। অ্যাডেনিন নাইট্রোজেন বেসের সাথে একটা পেন্টোজ সুগার যুক্ত হলে তখন এটাকে বলা হয় নিউক্লিওসাইড। দুইটা জিনিস আছে, দুইটা কম্পোনেন্ট মিলে হয় নিউক্লিওসাইড। তারপরে অ্যাডেনিন হচ্ছে নাইট্রোজেন বেস, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আর অ্যাডেনোসিন, তারপর হচ্ছে গুয়ানোসিন, থাইমিডিন, ইউরিডিন, এরকম যে নামগুলো, এগুলো হচ্ছে নিউক্লিও সাইডের নাম। আর অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এগুলো হচ্ছে নাইট্রোজেন বেসের নাম। তো এই পার্থক্যটা কিন্তু বুঝতে হবে। আর যদি ফসফেট যুক্ত হয়ে যাবে যখনই, এই অ্যাডেনোসিন মনোফসফেট, ডাইফসফেট, ট্রাইফসফেট যেটি থাকুক,
সাইটিডিন গুয়ানোসিন ইরিডিনের সাথে, তখনই সেটা হয়ে যাবে কি, তখনই সেটা হয়ে যাবে নিউক্লিওটাইড, তখনই সেটা হয়ে যাবে নিউক্লিওটাইড। তো এই তো এগুলো পড়বা, আর হচ্ছে ডিএনএর কাজগুলো তোমরা পড়বা, তাহলেই হবে। ডিএনএর কাজগুলো তোমরা পড়বা। তারপর হচ্ছে আরএনএর গঠনে তো আমরা বললাম, ডিএনএ আরএনএর গঠন একসাথে পড়ছি। এইখানে আরএনএর প্রকারভেদটা তোমরা পড়বা, পার্সেন্টেজগুলো সহ পড়বা। এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি টিআরএনএটা। টিআরএনএটা কেন ইম্পর্টেন্ট? টিআরএনএ হচ্ছে অ্যান্টিকোডন ফাস্ট থাকে, এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে সেখানে আবার যে অ্যামিনো অ্যাসিড সংযুক্ত স্থানে অ্যামিনো অ্যাসিড সাইট এগুলো থাকে, এই জন্য এটা ইম্পর্টেন্ট। এবং এটার পার্সেন্টেজটা ইম্পর্টেন্ট, 15% থাকে। এগুলো তোমরা পড়ে নেবে, টিআরএনএর এইটা। আর হচ্ছে কোনটা কোন আরএনএ কোন কাজ করে, এমআরএনএ এর কাজ কি তোমরা জানো। এটা হচ্ছে মূলত ট্রান্সক্রিপশনে কাজে লাগে, ট্রান্সক্রিপশনের সময় ট্রান্সলেশনে কাজে লাগে। ট্রান্সক্রিপশন প্রক্রিয়া ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। মূলত কি করে, সিগন্যালটা হচ্ছে পাস করে ডিএনএ থেকে, মানে নিউক্লিয়াস থেকে সিগন্যালটা হচ্ছে সাইটোপ্লাজমে নিয়ে আসে, ফলে হচ্ছে যেন প্রোটিন তৈরি করা যায়। এই হচ্ছে কাজ। আর জিআরএনএ এর কাজ কি? জিআরএনএ হচ্ছে যেহেতু জেনেটিক আরএনএ, সো বুঝে যাচ্ছে এটা বংশগত উপাদান হিসেবে কাজ করবে। কাদের ক্ষেত্রে কাজ করবে? টিএম50। এটার প্রধান কাজ কি? প্রোটিন তৈরি করা। মাইনর আরএনএ এর কি কি কাজ আছে? এই মাইনর আরএনএ এর কাজ হচ্ছে এটা হচ্ছে এনজাইম হিসেবে কাজ করে। এইটা অনেক ইম্পর্টেন্ট, যে নিচের কোনটা এনজাইম হিসেবে কাজ করে, এটা একটা ভার্সিটির প্রশ্ন আসছে। তো এইখানে এগুলো তোমরা পড়বা। তারপর এইখানে জাস্ট মেইন থিমটা ইম্পর্টেন্ট, আর হচ্ছে এনজাইমগুলো ইম্পর্টেন্ট। যেমন রেপ্লিকেশন, মূলত এনজাইম বলতে কি রেপ্লিকেশন এনজাইমগুলো লাগে, যে প্রয়োজনীয় উপকরণ পার্টটা তোমরা পড়বা জাস্ট, আর কিছু লাগে না এখানে। এই যে এখানে দেখবে যে এনজাইমের নাম আছে, এই পলিমারেজ কি এনজাইম করে, কি কাজ করে, পলিমারেজ এনজাইম কি কাজ করে, পলিমারেজ হচ্ছে যুক্ত করে, প্রাইমেজ এনজাইম কি করে, প্রাইমার তৈরি করে, ডিএনএ পলিমারেজ 3 কি করে। তারপর হচ্ছে এটার একটা ক্ষমতা আছে যে প্রুফ রিডিং ক্যাপাবিলিটি আছে, এটা তোমরা একটু মনে রাখবে। ডিএনএ পলিমারেজ 3 এটা হচ্ছে প্রুফ রিডিং আছে, প্রুফ রিডিং করতে পারে। দেখবে এগুলো এর মধ্যে পড়লেই পাবে, মানে একদম জিস্ট পয়েন্টগুলো তোমাদের পড়তে হবে। তো এইগুলো খুব সহজে যে এই পার্টটাতে দেওয়া আছে, রেপ্লিকেশন কমপ্লেক্স কোনটার কি কাজ, এইটা পড়া মানে হচ্ছে তুমি সবই তোমার পড়া শেষ। ওকে।